So let's start. Factor analysis. Okay. ফ্যাক্টর অ্যানালিসিস বলার আগে আমি একটা এক্সাম্পল বলছি, যে এক্সাম্পলটা হয়তো আমি সেমিস্টার 1-এ একবার বলেছিলাম। যে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে হঠাৎ করে দেখা গেল আইসক্রিমের সেল আর ডেথ ডিউ টু ড্রাউনিং খুব হাইলি পজিটিভলি কোরিলেটেড হয়ে গেছে। অর্থাৎ কোনো একটা দিন অনেক বেশি আইসক্রিমের সেল হচ্ছে, তো সেই দিন জলে ডুবে অনেক বেশি লোক মারা যাচ্ছে। অ্যাপারেন্টলি এই দুটো ঘটনার মধ্যে কিন্তু কোনো কোরিলেশন, কোনো অ্যাকচুয়াল গ্রাউন্ডে হতে পারে। তাহলে এর পেছনে কি লজিক থাকতে পারে? এক্সাম্পলটা আমি সেমিস্টার 1 একবার বলেছিলাম। ডিরেক্ট কোনো কোরিলেশন হতে পারে না, তাহলে কেন আইসক্রিমের সেল আর জলে ডুবে মৃত্যু পজিটিভলি কোরিলেটেড হচ্ছে? হোয়াট ইজ দ্য কজ? ওকে, ফাইন। কোন সিজনে আমরা বেশি আইসক্রিম ইনটেক করি? সামার। কোন সিজনে লোকজন বেশি জলে নামে? এটাও সামার। সিজনটা হচ্ছে কারণ সিজনটা একটা অ্যাজ আ লেটেন্ট ফ্যাক্টর কাজ করছে, যাকে আমরা বলি হিডেন ফ্যাক্টর। অ্যাপারেন্টলি দ্য ডেটা, সেখানে কোনো সিজনালিটির কোনো জায়গা নেই, কিন্তু যখন আমি একটু তলিয়ে অ্যানালিসিস করছি আমরা একটা লেটেন্ট হিডেন কজ দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন রকমের সিনারিও আছে যেখানে অরিজিনাল যে ভেরিয়েবলটা সেটা ডিপেন্ড করে আরো অনেক হিডেন লেটেন্ট ভেরিয়েবলের উপরে। সেই হিডেন লেটেন্ট ভেরিয়েবলটাকে আমাকে খুঁজে আনতে হবে, এবং সেটার জন্য আমাকে সাহায্য করবে কে? ফ্যাক্টর অ্যানালিসিস। ওকে, আমি একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা ধরা যাক স্কোর, এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। ঠিক আছে, স্কোর ধরা যাক ডিপেন্ড করে আওয়ার্স অফ স্টাডি, hours of mobile tab use, hours of book reading, and hours of listening to music. এই চারটে ব্যাপারের উপর দাঁড়িয়ে আমি কিছু স্টুডেন্টের স্কোর জাজ করছি। উই ক্যান কালেক্ট দিস ডেটা কোয়াইট ইজি। ঠিক আছে, পেয়ে যাবে। এনিওয়েজ, তো এবার স্কোর কি কেবলমাত্র এইগুলোর উপরই জাজ করে? তার ইমোশনাল কোশিয়েন্ট কেমন আছে, তার কনসেন্ট্রেশন লেভেল কেমন আছে, এটসেট্রা, এই ফ্যাক্টর গুলো কিন্তু তলায় তলায় কাজ করছে। যদিও একটা ডেটা সেটে আমি কাউকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারছি না যে তোমার মন কেমন আছে, ভালো, খারাপ, মাঝারি, মিডিয়াম, আই ডোন্ট নো, এই কোয়েশ্চেনটা করলে কোনো উত্তর পাওয়া যাবে না। সো ডিরেক্টলি ফ্রম ডেটা কালেকশন আমি কয়েকটা ইনফরমেশন পেতে পারি, যে কত ঘন্টা পড়ে, কত ঘন্টা ট্যাব বা মোবাইল ইউজ করে, কত ঘন্টা বই পড়ে, কত ঘন্টা গান শোনে, কিন্তু তার ইমোশনাল কোশিয়েন্ট কি সেটা আমরা জানি না। কিন্তু অবভিয়াসলি মুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা সবাই আমরা জানি, কিন্তু এটা কিন্তু কোনো মেন ফ্রেম অ্যানালিসিসের মধ্যে আমরা ধরি না। কনসেন্ট্রেশন লেভেল, এই কোয়েশ্চেনটাও কোনো স্টাডিতে ডিরেক্টলি করা যায় না যে তোমার কনসেন্ট্রেশন লেভেল কত বলে মনে হয়। খুব খারাপ, খুব ভালো, মাঝারি, এটা যদি আমি উত্তর দিই আট বি লাইন। কারণ হতেই পারে গান শোনার সময় আমি বিশাল কনসেন্ট্রেট করি, পড়ার সময় আমি কম কনসেন্ট্রেট করি, মোবাইল দেখার সময় আমি
অনেক কনসেন্ট্রেট করি, সো কনসেন্ট্রেশন লেভেল অফ আ স্টুডেন্ট সেইটা ডিরেক্টলি কোয়েশ্চেন করে কোনো উত্তর পাওয়া যাবে না। কিন্তু এই ফ্যাক্টর গুলো খুবই এসেনশিয়াল ইন অর্ডার টু ডিটারমাইন স্কোর কেমন। এই ফ্যাক্টরস গুলোকে আমরা বলছি লেটেন্ট ফ্যাক্টর বা হিডেন ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলোকে আমরা বের করব বেসড অন দ্য গিভেন ডেটা সেট, সেটাই হচ্ছে ফ্যাক্টর অ্যানালিসিস। ওকে, খুবই একটা সুন্দর জিনিস, বিভিন্ন প্রজেক্টে খুবই এটা কাজে লাগে। লেটস সি। In factor analysis, the goal is to identify factors that explains the interrelationship among the original variable. ঠিক আছে? Our goal is to remove redundancy or duplication from a set of correlated variable. এর মানে কি? একটু আগে বলেছে, ধরা যাক কনসেন্ট্রেশন লেভেল, পড়াশোনা করতেও কনসেন্ট্রেশন লাগে, গান শুনতেও কনসেন্ট্রেশন লাগে। সো অ্যাপারেন্টলি আওয়ার্স অফ স্টাডি অ্যান্ড আওয়ার্স অফ মিউজিক এটা কিন্তু কোরিলেটেড থ্রু দিস হিডেন ফ্যাক্টর কনসেন্ট্রেশন লেভেল। ফ্যাক্টর অ্যানালিসিস এই হিডেন ব্যাপারটাকে খুঁজে বার করতে চেষ্টা করবে, ঠিক আছে, যেটা অ্যাপারেন্টলি কোথাও নেই ইন দ্য র ডেটা সেট, সেটাই ফ্যাক্টর অ্যানালিসিসের একদম মেন জায়গা। ঠিক আছে? ওকে, এবার নেক্সট। The assumption behind factor analysis is that there is a number of latent variables লুকিয়ে আছে যা or factors that is responsible for the correlation among the original variable. ঠিক আছে? Such that if the factors are made constant,
the correlation among the observed variable would be gone. এটার মানে কি? এটার মানে একটু আগে বললাম স্কোর ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে, আওয়ার্স অফ স্টাডি, আওয়ার্স অফ মোবাইল অর ট্যাব ইউজ, আওয়ার্স অফ বুক রিডিং, আওয়ার্স অফ মিউজিক, এই চারটে ফ্যাক্টর উপরে। এবার এই চারটে ফ্যাক্টর আমি চাই যেন ইন্ডিপেন্ডেন্ট হয়। কারণ কি? দে আর কোভেরিয়েন্টস। আমরা আগের দিনই বলেছি কোভেরিয়েন্ট গুলো ডিপেন্ডেন্ট আমি চাই না, কোভেরিয়েন্ট গুলো যেন অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হয়। কিন্তু আনফরচুনেটলি কোভেরিয়েন্টস আর ডিপেন্ডেন্ট থ্রু সাম আন্ডারলাইং হিডেন ভেরিয়েবলস, যেমন ইমোশনাল কোশেন্ট। কারণ মুড অফ আছে, তার আওয়ার্স অফ স্টাডিতে সেই মুড অফটা ফ্যাক্টর করবে। সে হয়তো সেদিন সেই সোশ্যাল মিডিয়াতে অনলাইনই এলো না, তার মুড অফ বলে। বই পড়াতে তার মুড এলো না, সে শুধুমাত্র গান শুনলে বসে বসে। সো মুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফলে মুডের থ্রুতে এই চারটে কোভেরিয়েন্ট কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। ফ্যাক্টর অ্যানালিসিস ঠিক এই জায়গাটাই হিট করে। মুডের এফেক্টটা কত সেইটাকে খুঁড়ে তুলে আনতে পারে। ঠিক আছে, যেটা অরিজিনাল ডেটাতে মুড বলে কিছু নেই, কিন্তু স্টিল আমি একটা কজেশনকে ডিগ আপ করে তুলে আনছি। স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এটাকে ডেটা মাইনিং করাও বলে। ইটস আ ভেরি বিগ স্টাফ। ঠিক আছে, ডেটা সায়েন্সের ডেটা মাইনিং একটা খুব বড় ব্যাপার। ফ্যাক্টর অ্যানালিসিস ইজ আ গ্রেট ওয়ে টু মাইন ডেটা। অনেক হিডেন জেম পাওয়া যায়। ঠিক আছে, এন্ড আরো ইন্টারেস্টিংলি যদি আমি ইমোশনাল কোশেন্ট বা কনসেন্ট্রেশন লেভেলকে ধরে নিই অ্যাক্রস সবাই কনস্ট্যান্ট অর্থাৎ গিভেন করে দিই, তাহলে কিন্তু এই কোভেরিয়েন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ভাব একজন রোবটিক মানুষ, आप कर देना। ধরে যাক একজন রোবট, প্রোগ্রামড বট, তার কোনো ইকিউ নেই, কোনো ইমোশনাল কোশেন্ট নেই। ফলে সেই রোবটটা কত ঘন্টা পড়বে, কত ঘন্টা ফোন দেখবে, কত ঘন্টা বুক রিড করবে, কত ঘন্টা মিউজিক শুনবে, এন্টায়ারলি ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটাকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারবে না। ঠিক আছে, তার যা মনে হচ্ছে যে করছে, তার তো কোনো ইমোশন নেই। ফলে given that the emotion is constant, these four variables they are uncorrelated. কিন্তু যদি ইমোশনাল কোশেন্টটাকে আমি প্রেজেন্ট ধরে নিই, then these variables are correlated. আমাকে লেটেন্ট ফ্যাক্টরটাকে খুঁজে বার করতে হবে। এটা ফ্যাক্টর অ্যানালিসিসের একটা খুব বড় জায়গা। ঠিক আছে, দাদা এই যে তুমি ভেরিয়েটস গুলো নিয়েছো আর যে মানে মনে করো ইকিউ কিংবা ওই কতটা কনসেন্ট্রেশন বার করছো, সেক্ষেত্রে কোভেরিয়েটস গুলো তো মানে আমাকে ডেলিভারেটলি নিতে হবে নাকি? সেটা তোর স্টাডির ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, সব স্টাডিতে এটা হবে না, কিছু স্টাডিতে এটা হবে। যেমন সাইকোলজি এই জাতীয় যে সাবজেক্টে যে স্টাডি, সেখানে ফ্যাক্টর অ্যানালিসিসটা হিউজলি কাজ করবে, হিউজলি। কারণ অনেক হিডেন ক্লজেস থাকবে যেটা দিয়ে বিভিন্ন জিনিসগুলো খুব অ্যাটাচড হয়ে যাবে একে অপরের সঙ্গে। ওয়েদারের জন্য যে ভেরিয়েবল গুলো, তাদের ভেতরে অনেক হিডেন ফ্যাক্টরস কাজ করে। ঠিক আছে, সো যেরকম যেরকম ডেটা তার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করতে পারি যেখানে ফ্যাক্টর অ্যানালিসিসটা আদৌ ভ্যালিড কি ভ্যালিড না। ঠিক আছে, এনিওয়ে সেই এক্সাম্পল তো আমি প্র্যাকটিক্যালি করতেই হবে, তখন আসবো দেখতে পাবো। ওকে, এইবার আমি শুরু করছি দ্য বেসিক কনসেপ্ট অফ ফ্যাক্টর অ্যানালিসিস। Suppose we have
a set of variables x1 x2 xp, এখানে চারটে ছিল, এটা x1 x2 x3 x4 চারটে। যাদের প্রজেক্টে এরকম ইস্যু আছে তারা ফ্যাক্টর অ্যানালিসিস একটু ভেবে দেখতে পারে যে তাদের প্রজেক্টে ইনকর্পোরেট করা যায় কিনা। ইট উড বি আ ভেরি ইন্টারেস্টিং ক্যাচ, ঠিক আছে? এনিওয়েজ, তো আমার কাছে রয়েছে পিখানা ভেরিয়েবল x1 x2 xp। তো আমরা কি করছি, উই স্ট্যান্ডার্ডাইজ দ্য ভেরিয়েবল। as x1 স্টার কি আমি কি করছি, এখানে স্ট্যান্ডার্ডাইজ করছি শুধুমাত্র মিন সাবট্রাক্ট করে, ঠিক আছে? ভেরিয়েন্স থেকে ধরছি না। x1 মাইনাস x1 বার, অরিজিনাল যে ভেরিয়েবল সেখান থেকে জাস্ট মিনটাকে সাবট্রাক্ট করছি। x1 বার কেন হবে, তাহলে x বার হবে না? না, x1 তো একটা কলাম, সেই কলামটাকে মিন নিচ্ছি, দিয়ে সাবট্রাক্ট করছি আমি। হলো, করলাম, স্টেপ নাম্বার 1 ডান। সো উই হ্যাভ দ্য ভেরিয়েবলস x1 x2 xp। জাস্ট আমরা মিন স্ট্যান্ডার্ডাইজ করলাম, প্রত্যেকটা লোকেশনকে 0 বানিয়ে দিলাম বাই সাবট্রাক্টিং ফ্রম ইটস মিন, ঠিক আছে? হলো, দ্যাট ইজ x1 স্টার x2 স্টার xp star all have mean 0. In factor analysis, we assume that each of these variables are represented by linear combination of several factors. তার মানে কি, যদি আমি এই এক্সাম্পলটা ভাবি একদম hours of study, this is a linear combination of the two factors, emotional quotient and concentration level. দেখ এটা সেন্স মেক করছে, আমার মুড দারুণ ভালো, আমার কনসেন্ট্রেশন লেভেল দারুণ হাই, আমার আওয়ার্স অফ স্টাডি ন্যাচারালি বাড়বে। আমার মুড খুব খারাপ, আমার কনসেন্ট্রেশন লেভেল খুবই খারাপ অবস্থায় আছে, আমার আওয়ার্স অফ স্টাডি কমে যাবে। সো প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা অ্যাজিউম করছি অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দি হিডেন আন্ডারলাইং ফ্যাক্টরস। ম্যাথমেটিক্যালি যেরকম জাস্টিফাইড, তেমনই যদি আমি একদম রিয়েলিস্টিক ওয়েতে ভাবি, জাস্টিফাইড। আওয়ার্স অফ মোবাইল অর ট্যাব ইউজ, এটাও কনসেন্ট্রেশন লেভেলের উপর ডিপেন্ড করে, যে আমার পড়াতে কনসেন্ট্রেশন নেই কিন্তু আমার কনসেন্ট্রেশনটা মোবাইল বা ট্যাবের দিকে চলে গেছে, এবং আমি ইমোশনালি মোটামুটি মডারেট জায়গায় আছি, খুব ভালো বা খারাপ নয়। সো আমি তখন সোশ্যাল মিডিয়াতে অনেকটা টাইম স্পেন্ড করছি। আর মুড একদম ডাউন আছে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি, সো আমি মেবি তখন হয়তো অনেক বেশি মিউজিক শুনবো। সো any variable can be represented as a linear combination of the factors. Okay. In factor analysis, we assume that each of these variables are represented by linear combination of several factors. ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে আমার m খানা ফ্যাক্টর আছে। We assume that we have m factors, f1 f2 fm.
এবার প্রথম যে ভেরিয়েবলটা আছে x1 স্টার তাকে আমি লিখছি এইভাবে, ফ্যাক্টর গুলোর অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন, L11 F1 L12 F2 plus L1M FM plus E1 as usual। পুরোপুরি কোনো কিছু এক্সপ্লেন করা যায় না, সো আমাদের একটা এরর তো রাখতেই হবে, সেটা হচ্ছে E1। পরে আসছে এই E1 এর গল্পে। x2 স্টার L21 F1 L22 F2 plus L2M FM ঠিক আছে। এই করতে করতে xp স্টারটা কত হবে, LP1 F1 plus LP2 F2 let's see here, small m is the number of common factors। ঠিক আছে, তাহলে প্রথমে আমার এখানে কমন ফ্যাক্টর কি কি আমি নিয়েছিলাম, দুটো, ইমোশনাল কোশিয়েন্ট আর কনসেন্ট্রেশন লেভেল। এই যে দুটো ব্যাপার আছে একে আমরা কি নিচ্ছি অ্যাজ আ কমন ফ্যাক্টর, কারণ ফ্যাক্টর তো আরো অনেক হতে পারে, প্রচুর বিষয় প্রচুর হিডেন ব্যাপার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট আমাদের দেখতে হবে কমন ইস্যু কি কি হতে পারে। এখানে এই যে চারটে সিনারিও, গান শুনছে, বই পড়ছে, ফোন ঘাঁটছে, সেখানে আরো অনেক ফ্যাক্টর কাজ করতে পারে। হয়তো ফেসবুকে একটা ডিবেট চলছে বলে সে অতিরিক্ত টাইম সোশ্যাল মিডিয়া করছে, কিন্তু সেই ফ্যাক্টরটা কমন ফ্যাক্টর নয়, কারণ ফেসবুকের ডিবেট হয়তো একদিনের ব্যাপার, কিন্তু প্রত্যেক দিনের ব্যাপার কি, ইমোশনাল কোশ্চেন প্রত্যেক দিনের ব্যাপার। সকালে উঠে কারোর মুড খারাপ থাকে, ভালো থাকে, বা কনসেন্ট্রেট করতে পারছে, সেটা একদমই রোজকারের ইস্যু। পরীক্ষার আগে অনেক পড়তে হয়, ফলে এক্সাম সেটা কিন্তু কোনো কমন ফ্যাক্টর নয়। যে ফ্যাক্টরটা প্রত্যেক দিনের কমন ইভেন্ট, সেটাকে আমরা বলছি কমন ফ্যাক্টর। তো এই সেটআপটাতে আমি ধরলাম এম খানা আমার কমন ফ্যাক্টর আছে। এবারে এফটা কাকে রিপ্রেজেন্ট করছে, F1 F2 FM are the common variances corresponding to the factor। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই এল গুলো। হোয়াট ইজ এল, দেখ এল গুলো কি কি, Lij is called the loading of the ith variable on the jth factor। কেন এমন নামে ডাকা হওয়ার কারণ কি, দেখ L11 এটা কি,
এইটা ফার্স্ট ভেরিয়েবলের ফার্স্ট ফ্যাক্টরে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে। হোয়াট ইজ L12? ফার্স্ট ভেরিয়েবলটা সেকেন্ড ফ্যাক্টরের উপরে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে। L13 ফার্স্ট ভেরিয়েবলটা থার্ড ফ্যাক্টরের উপরে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে। কারণ সব ভেরিয়েবল সব ফ্যাক্টরের উপরে ইকুয়ালি ডিপেন্ড করবে না। একদম যদি আমি এখানে চলে যাই, একটু আগেই আমি বলছিলাম আওয়ার্স অফ স্টাডি, সেইটা বেশি ডিপেন্ড করবে অন কনসেন্ট্রেশন লেভেল, কম ডিপেন্ড করবে অন ইমোশনাল কোশিয়েন্ট। কারণ পরীক্ষার আগে যদি ভাবি আমি একটা টাইম, লোকের মুড যতই খারাপ থাক, কষ্ট করে হলেও কনসেন্ট্রেশনকে এনে যেভাবেই হোক কিন্তু পড়াশোনা করে নেবে, ঠিক আছে? ফলে আওয়ার্স অফ স্টাডি কনসেন্ট্রেশন লেভেলের উপরে অনেক বেশি লোড দেবে, আর ইকিউ এর উপরে কম লোড দেবে। উল্টো দিকে আওয়ার্স অফ মিউজিক, কত ঘন্টা গান শোনে, সেইটা গান শুনতে বেশি কনসেন্ট্রেট করতে হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সো আওয়ার্স অফ মিউজিক ডেফিনেটলি এই জিনিসটা ইমোশনাল কোশেন্টের উপরে কিন্তু অনেকটাই বেশি ডিপেন্ড করবে দেন কনসেন্ট্রেশন লেভেল। ফলে প্রতিটা ভেরিয়েবল প্রতিটা ফ্যাক্টরের উপরে ইকুয়াল লোডিং দেবে না, ঠিক আছে? এইটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হলো। আচ্ছা, এইবার তারপরে E1 E2 EP কি জিনিস? E1 E2 EP are called unique factor. That's one interesting thing. Although আমরা ইউনিক ফ্যাক্টর নিয়ে ভাববো না, আমরা কমন ফ্যাক্টর নিয়ে ভাববো, স্টিল E1টা হচ্ছে একটা ইউনিক ফ্যাক্টর যেটা এই ভেরিয়েবলটাকে ইউনিকলি কন্ট্রোল করতে পারে। E2 হচ্ছে আরেকটা কোনো লেটেন্ট ফ্যাক্টর যেটা ইউনিকলি এই ভেরিয়েবলটাকে কন্ট্রোল করতে পারে। এটা কিন্তু কমন ফ্যাক্টর নয়। যেমন আমি একটু আগে বলছিলাম এক্সাম টাইম একটা ইউনিক ফ্যাক্টর যেটা আওয়ার্স অফ স্টাডিকে কন্ট্রোল করতে পারে, এটার ইউনিক ফ্যাক্টর। এইটা কিন্তু অন্য কাউকে আর কন্ট্রোল করবেন না সেইভাবে। এটা খুব একটা কমন ইস্যু নয়। এক্সামের আগে বেশি পড়তে বসতে হবে কারণ এক্সামের চাপ আছে, ঠিক আছে? বা আওয়ার্স অফ মিউজিক, ফর এক্সাম্পল ধরো একটা কোনো কারোর পছন্দের ব্যান্ড, সে একটা নতুন অ্যালবাম লঞ্চ করেছে, তো অবভিয়াসলি সেই দিন সেই ব্যক্তি অনেক বেশি আওয়ার্স অফ মিউজিকে কনসেন্ট্রেট করবে বা ফোকাস করবে। ফলে আওয়ার্স অফ মিউজিক কিন্তু বেড়ে যাবে যদি ওই একটা নতুন ব্যান্ড সেদিন কোনো একটা অ্যালবাম লঞ্চ করে। ফলে ওই যে জিনিসটা, ওই ফ্যাক্টরটা, ওটা কোনো কমন ফ্যাক্টর নয়, ওটা একটা ইউনিক ফ্যাক্টর। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার বিটুইন দ্য ডিফারেন্স অফ ইউনিক ফ্যাক্টর অ্যান্ড কমন ফ্যাক্টর। এগুলো কমন ফ্যাক্টর, ওগুলো ইউনিক ফ্যাক্টর। একটু আগে বললাম ফেসবুকে কোনো একটা ফ্ল্যাশ সেল বেরোবে, বা একটা কোনো ডিবেট হচ্ছে কারুর কোনো ওয়ালে, বা কোনো একটা লাফড়া চলছে, তখন গিয়ে অনেকে বেশি ফেসবুকে টাইম দেবে। সেটা সোশ্যাল মিডিয়া আওয়ারকে কন্ট্রোল করছে ইউনিকলি। আর আওয়ার্স অফ বুক রিডিং, কারুর কোনো একটা পছন্দের বই যদি নতুন লঞ্চ হয়ে আসে, বা সে একটা অ্যামাজনে বই অর্ডার দিয়েছে, সেদিন বইটা এলো, সেইটা ইউনিকলি আওয়ার্স অফ বুক রিডিং কে ইনফ্লুয়েন্স করবে। সো অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে কিছু কমন ইস্যুর উপর ডিপেন্ড করে আর কিছু এক্সক্লুসিভ ইস্যুর উপর ডিপেন্ড করে। ফ্যাক্টর অ্যানালিসিসও তাই, যে কোনো ভেরিয়েবল ডিপেন্ড করবে কিছু কমন ফ্যাক্টরের উপরে আর ডিপেন্ড করবে কিছু ইউনিক ফ্যাক্টরের উপরে। ওই ইউনিক ফ্যাক্টরগুলোই আমাদেরকে প্রত্যেককে একটা ইউনিক হিউম্যান বিং হিসেবে এস্টাবলিশ করে। আমাদের সবার মধ্যে কিছু কমন ফ্যাক্টর আছে, দুটো হাত দুটো পা এটসেট্রা, কিন্তু আমাদের মধ্যে কিছু ইউনিক ফিচার আছে, সেজন্য প্রতিটা ব্যক্তি আলাদা। as simple as that. ওকে, এইবার নেক্সট কাজ কি?
E1 E2 EP কে আমরা বললাম ইউনিক ফ্যাক্টর। এইবার ফ্যাক্টর অ্যানালিসিসে যে কোনো মডেলকে দুটো পার্টে আমরা ব্রেক করতে পারি, ঠিক আছে? In the above model, we not only break each variable into common factors and unique factors, the variance of each variable can be broken into two parts: communality which means the part of variance due to the common factors, and specificity if xi are standardized completely, বলছি না, এটার মানে কি পুরোপুরি? এটা মানে হচ্ছে জাস্ট লুক অ্যাট দিস স্ট্রাকচার। প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা দুটো পার্টে ব্রেক করছি, কমন ফ্যাক্টর, ইউনিক ফ্যাক্টর। এবার প্রত্যেকটা ভেরিয়েবিলিটির যে টোটাল ভেরিয়েন্স, x1 স্টার একটা কলাম, তার যে টোটাল ভেরিয়েন্সটাকেও দুটো পার্টে আমরা ভেঙে লিখতে পারি। একটা পার্টের ভেরিয়েন্সকে আমরা বলছি কমিউনালিটি, আরেকটা পার্টের ভেরিয়েন্সকে আমরা বলছি স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে এই যে ইউনিক ফ্যাক্টর আছে তার ভেরিয়েন্সের পার্টটাকে বলছি স্পেসিফিসিটি। কেন? স্পেসিফিক থেকে স্পেসিফিসিটি। আর এই যে কমন ফ্যাক্টরের পার্টের যে ভেরিয়েন্স তাকে আমরা বলছি কি কমিউনালিটি। কেন? কমন থেকে কমিউনালিটি। এবার যদি আমরা ভেরিয়েবল গুলোকে পুরোপুরি স্ট্যান্ডার্ডাইজ করতাম, তার মানে কি হতো? মিনটা হতো 0, ভেরিয়েন্সটা হতো 1। এটা হচ্ছে টোটাল ভেরিয়েবিলিটি। টোটাল ভেরিয়েবিলিটিকে আমরা দুটো পার্টে ব্রেক করতে পারতাম, hi স্কোয়ার প্লাস uy স্কোয়ার। hi স্কোয়ারকে আমরা বলছি দ্য কমিউনালিটি, আর uy স্কোয়ারকে আমরা বলছি দ্য স্পেসিফিসিটি। ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। হলো? ওকে, আমরা একটা ফ্যাক্টর থেকে কি কি চাই? It is important to derive the variance কি সমান 1 লিখেছো? হ্যাঁ 1।
স্ট্যান্ডার্ডাইজ করা হয়ে গেছে, সেই জন্য আচ্ছা। মিন 0 ভেরিয়েন্স 1 হবে। তাহলে এই মডেলটা থেকে আমরা কি কি জিনিস বার করতে চাইবো? দুটো জিনিস। ইট ইজ ইম্পর্টেন্ট টু গেট দ্য নিউমেরিক্যাল ভ্যালুস of number 1, the factor loadings, Lij, আর 2 নম্বর যেটা আমরা বার করতে চাই সেটা হচ্ছে the estimate of communality। কেন? তার কারণ at the end of the day আমরা এক্সক্লুসিভ ফিচারটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, আমরা কিন্তু ঘামাই কমন ফিচার নিয়ে। যদিও ব্যক্তির ক্ষেত্রে ব্যাপারটা উল্টে যায়, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে একটু অন্য হয়, যে আমরা স্ট্যাটিস্টিক্স অলওয়েজ কমন কজ, কমন গ্রাউন্ডটাকে খুঁজে বার করতে চাই। সেই জন্যই আমরা কমন যে ফ্যাক্টর গুলো আছে তাদের উপরে এই যে লোডিং ভ্যালু গুলো আছে, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের কোনো একটা ফ্যাক্টরের উপরে কতটা লোড বা কতটা ডিপেন্ডেন্সি, সেটা আমরা অলওয়েজ খুঁজে বার করতে পছন্দ করি। সেই জন্য আমরা এই ফ্যাক্টর লোডিং গুলোকে খুঁজতে যাই, নাম্বার 1। আর সেকেন্ড আমরা খুঁজতে চেষ্টা করি একটা কোনো ভেরিয়েবলের টোটাল ভেরিয়েবিলিটি এই ফ্যাক্টর গুলো থ্রুতে কতটা এস্টাবলিশড হচ্ছে। যদি বেশি পরিমাণে ভেরিয়েবিলিটি এস্টাবলিশড হয়ে যায়, তার মানে ফ্যাক্টর গুলো প্রকৃতপক্ষে এই ভেরিয়েবলটাকে আমাকে চিনতে সাহায্য করছে। সো থ্রু সাম লেটেন্ট হিডেন ভেরিয়েবল আমি একটা অবজার্ভ ভেরিয়েবলকে জাজ করে নিতে পারবো। সেই জন্যই আমি এই চাইআই গুলোকে বার করতে চাই, which is the communality বা কমন জোনের ভেরিয়েন্স। একটু আগেই বললাম স্ট্যাটিস্টিক্স মানে প্যাটার্ন খুঁজে বার করে, মাইনিং করে আমি কি বার করতে চাই? অলওয়েজ আই নিড দ্য আন্ডারলাইং প্যাটার্ন। সেই জন্য এই কমন ফ্যাক্টর গুলোকে আমি বেশি গুরুত্ব দেব। ঠিক আছে? দাদা একটা কোয়ারি আছে, হ্যাঁ বল। বলছি তুমি ওই ক্যাপিটাল F1 ক্যাপিটাল F2 এগুলোকে কোয়ান্টিফাই করবে কি করে? কোয়ান্টিফাই তো আমি করবো না, এগুলো তো হিডেন জিনিস, ওটাই হচ্ছে মজা। সেই স্কিমে আমি যাচ্ছি না। তিষ্ট, এটা রিগ্রেশন মডেল নয় দোকাল, ফার্স্ট বি ভেরি ক্লিয়ার, এটা কোনো রিগ্রেশন মডেল নয়, ঠিক আছে? সম্পূর্ণ অন্য জিনিস। এনিওয়েজ, এবার দোকান একটু আগে বললো কি করে ফ্যাক্টর গুলোকে বার করা যায়, তো আমরা এক্ষুনি বলবো কি করে ফ্যাক্টর গুলোকে আমরা এক্সট্রাক্ট আউট করতে পারি। দেখ, how to perform factor analysis। আমরা জাস্ট মেথডোলজি গুলো বলবো, কোনো ডেরিভেশনে যাব না। The factors can be extracted from the given data by অপশন 1। একটা রাস্তা হচ্ছে প্রিন্সিপাল ফ্যাক্টর অ্যানালিসিস, পিএফএ। আর 2 বি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। কিভাবে যায় না যায় সেই আলোচনায় আমরা যাব না, কারণ আমাদের জাস্ট গল্পটুকুই আছে সিলেবাসে, কোনো ডিটেলস নেই সিলেবাসে, একদম ক্লিয়ার কাট লেখা আছে। আর 2 নম্বর ফ্যাক্টর বার করার পরে যে সেকেন্ড কাজ আমাদের করতে হয় সেটা হচ্ছে কি, লোডিং গুলোকে আমার দরকার। লোডিং গুলোকে বার করা যায় এইভাবে,
to calculate the loadings, we use the technique of factor rotation. Where varimax notation খুব বিখ্যাত একটা টেকনিক, কোড লেখার সময় এটা আমার কাজে লাগবে, where varimax rotation is popularly employed. ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ডিরেক্ট একদম আরে কোড আছে, পুরো আমাকে ধরে A to Z জিনিস দিয়ে দেবে, কিছু ভাবতেও হবে না ইনফ্যাক্ট। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট ফ্যাক্টর অ্যানালিসিস ইন আ নাটশেল। চোখে যা দেখা যায় না সেটাকে খুঁজে বার করার জন্য যে পদ্ধতি, সেটাই এক লাইনে ফ্যাক্টর অ্যানালিসিস। কিভাবে করতে হবে একদম আমরা আর ইউজ করব, সেটা আমি প্র্যাকটিক্যালের ক্লাসে দেখাবো কিভাবে করতে হয়। ঠিক আছে, সো ডান। জাস্ট মাল্টিভেরিয়েট একটা টপিক বাকি রইলো, মাল্টিভেরিয়েট টেস্টিং, হয়তো কালকেই করব, কাজ শেষ।